এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসলভ হাব। তোমাদের সকলকে এডুসলভ হাবে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের আমরা প্রথম স্কুলটি করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথম স্কুলটার মধ্যে কোন কোন স্কুল দেওয়া আছে। আচ্ছা, তোমাদের সবার আগে বলে রাখি যে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে, ঠিক আছে? আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল আছে, আর নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল আছে, ঠিক আছে? এবার তোমাদের প্রথম প্রশ্ন কী বলেছে দেখো। এগুলো সব শর্ট প্রশ্ন, যা ছোটো হলেও কী হয়েছে তোমরা ক্যালকুলেশন করে অঙ্কগুলোকে সলভ করে খাতায় করবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.5 টাকা 9 টাকার 25% হবে, 20% হবে, 15% হবে, না 30% হবে? তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের প্রথম অঙ্ক কী বলেছে যে 2.25 টাকার 9 টাকা কত পার্সেন্ট হবে। এবার 2.25 টাকার 9 টাকা বলেছে, টাকার 9 টাকা, তাহলে 2.25 টাকা 9 টাকার কত পার্সেন্ট বলেছে, তাহলে 9 টাকার 2.25 টাকা, তাই তো? 9 টাকার মানে টোটাল 9 টাকার উপরে 2 টাকা 25 পয়সা। এবার এই 2 টাকা 25 পয়সার কত শতকরা বার করতে বলেছে। এবার 100 দিয়ে গুণ করবো, সেই জন্য পাশে 100 লিখলাম, আর এই যে দশমিক আছে দশমিকটা তুলে দেওয়ার জন্য নিচে একটা 100 বসালাম। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা আমি সাইডে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো 2.25 এটা হচ্ছে 9 টাকার উপরে, ঠিক আছে? এই 9 টাকাটার উপরে কি বলেছে, শতকরায় বার করতে হবে 100। এবার এই যে এখানে দশমিকটা দেখছো, এই দশমিকটার পরে কটা ঘর আছে? 2টো ঘর আছে। এবার দশমিক যদি আমরা তুলে দিই তাহলে আমাদের নিচে কত গুণ হয়? ক ঘর আগে দশমিক আছে? এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 2টো 0 আর একটা 1। দশমিকের জন্য নিচে 100 আর এটা শতকরার 100, ঠিক আছে? গুলিয়ে ফেলবে না। তাহলে 100 আর 100 কেটে যাবে, 9 দিয়ে 25কে যদি কাটো তাহলে হবে 9 25 225। তাহলে আমাদের উত্তর হবে 25%। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে, ফাঁকা ঘরে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এই জায়গাটা কি হবে? এই জায়গাটা বলেছে যে একটা বাক্স দিয়েছে, দিয়ে গুণ দিয়ে -1 +9, এখানে শূন্য হবে। এখানে কত বসালে এর যোগফলটা শূন্য হবে? তাহলে এখানে কত বসালে শূন্য হবে দেখো। যদি আমি এর মানটা, এই বাক্সর মানটা যদি আমি এখন এক্স ধরে নিই, তাহলে এক্সের সাথে যদি -1 গুণ করি, এক্সের সাথে -1 গুণ করলে কী হবে? -x হবে। -x +9, এই +9টা ছিল +9 বসে গেল, সমান সমান কী আছে? শূন্য হবে। বা দিয়ে -x সমান সমান এই -9টা যখন সমান সমানের -9টা কী হচ্ছে না, -9টা সমান সমানের ওপাশে চলে যাচ্ছে, তাহলে কী হবে? এই +9টা ওপাশে চলে গেলে -9 হয়ে যাচ্ছে। তারপর এই -9 আর এই এক্সের মাইনাস আর 9-এর মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x সমান সমান কী হচ্ছে? 9 হচ্ছে। এক্সের মান তাহলে কত হচ্ছে? 9। তুমি এখানে একবারে ডাইরেক্ট 9 বসিয়েও করতে পারো, যে 9 দিয়ে যদি গুণ করি দেখো -9 একবার হচ্ছে আর একবার +9 হচ্ছে, -1-এর সাথে গুণ করলে, তাহলে এটা আর এটা কেটে গেলে 0 0 সমান সমান 0 মিলে গেল। বুঝতে পেরেছো? তারপরটা বলেছে দেখো, 6/6 পাওয়ার 7 দিয়েছে, এর ঘাত আর নিধান লিখতে পারছে। অর্থাৎ ঘাত কথার অর্থ হলো পাওয়ার, আর নিধান মানে হচ্ছে বেস। তাহলে 6-এর পাওয়ার কি আছে? 6-এর পাওয়ার আছে 7, অর্থাৎ ঘাত কি? 6-এর পাওয়ার হচ্ছে ঘাত মানে হচ্ছে কত? 7। যেটা মাথায় থাকে সেটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেস। আর নিধান হচ্ছে বেস কত? বেস হচ্ছে 6, নিচে করতে হচ্ছে 6, ঠিক আছে? তারপরটা কি বলেছে দেখো, 16 গুণ 16 গুণ 16 একে 2-এর ঘাতের আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ 2-এর পাওয়ার হিসাবে প্রকাশ করতে হবে 16 গুণ 16 16কে, ঠিক আছে? এখন দেখো 16কে যদি আমি ভাঙি, 16কে যদি তুমি ভাঙো দেখবে 4টে 2 বেরোবে। 4টে 2কে গুণ করলে 16 বেরোবে। এইখানে 4টে 2, এখানে 4টে 2, আবার এখানে 4টে 2। এই 4টে 2-এর জন্য সেই জন্য আমি কী করলাম, 2-এর পাওয়ার 4 লিখলাম, আবার গুণ দিয়ে এই 16-র জন্য 2-এর পাওয়ার 4 লিখলাম, আবার গুণ দিয়ে 2-এর পাওয়ার 4 লিখলাম, হলো? এবার এই পাওয়ারগুলো যদি সেম হয় আর বেসগুলো যদি সেম হয়, তখন একটাই বেস হয় আর পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। দেখো আমি এখানে একটা সূত্রের মধ্যে লিখে দিয়েছি, যে পাওয়ারগুলো যদি সবার একই থাকে আর গুণের সংখ্যাগুলো, যে গুণ সংখ্যাগুলি যদি একই থাকে, তখন কি হয় না, এই বেসখানা একটাই বসে আর পাওয়ারগুলো সব যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? দেখো যেমন এর পাওয়ার বি, আবার এর পাওয়ার সি, আবার এর পাওয়ার ডি, তখন দেখো এর পাওয়ারে কি না, বি প্লাস সি প্লাস ডি যোগ হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে পাওয়ারগুলো আলাদাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখানে যদি 3 থাকে, এখানে যদি 4 থাকে, এখানে যদি 5 থাকে, তা কোনো সমস্যা নেই, তাও যোগ হয়ে যাবে, কারণ এদের বেসগুলো একই রয়েছে। বেস একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? তাহলে এখানে একই সংখ্যা রয়েছে বলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আলাদাও থাকতো তাও যোগ হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে 2-এর পাওয়ার কত হচ্ছে? তাহলে 2-এর পাওয়ার হচ্ছে 12, যোগ করলে 4 4 4 8 আর 4 12, তাহলে 2-এর পাওয়ার হবে 12 ঘাত আকারে প্রকাশ করলে।
তারপর প্রশ্ন কি বলেছে, অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। এটা সব থেকে সোজা। লঘিষ্ঠ আকারে পরিণত করলে কি হবে? লঘিষ্ঠ আকারে পরিণত করলে আমি আর কাটাকাটি করিনি, এখানে কি পাশেই কেটে দিয়েছি। দেখো এটা অনুপাত মানে কি, এইটা দাগের উপরে আর একটা দাগের নিচে, মানে ভাগ। তাহলে 15p/q/21q, তাহলে কিউ আর কিউ কেটে গেল, আর 15 আর 21 কাটতে গেলে 3 5 15, 3 7 21, তাহলে 5/7p, তাই তো? তাহলে এখানে বসিয়ে দিলাম 5/7p। তোমরা যদি চাও এখানেও কাটতে পারো, এখানে কাটলে আর কি একটুখানি নোংরা লাগছে, আমি সেই জন্য সাইডে কাটাকাটি করেছি, বুঝেছো? আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। x y z যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কোনটা উত্তর হবে? এ, বি, সি, না কোনোটি নয় অপশান হবে। তাহলে ক্রমিক সমানুপাতি বলেছে, এখন যদি আমি ক্রমিক সমানুপাতি ধরি তাহলে তো মিডলেরটাকে আমাকে দুটো ধরে নিতে হবে। তাহলে এক্স ওয়াইয়ের ক্রমিক সমান পরপর, তাহলে আমাদেরকে ক্রমিক মানে কি 4টে সমানুপাতি করে নিতে হবে। দেখো x:y y:z, ঠিক আছে? তাহলে এখন x/y ইস্টু মানে কি ভাগ, আগের অঙ্কটাতেই করেছি, ইস্টু মানে হচ্ছে ভাগ, তাহলে x/y সমান সমান এই ইস্টু মানে হচ্ছে সমান সমান, আবার y/z, ঠিক আছে? তাহলে এটা কি হবে? কোনাকুনি গুণ হবে, তাহলে y আর y গুণ করলে কি হবে? y², আর x আর z গুণ করলে কি হবে? xz। তাহলে দেখো মিলে গেল তো, এই যে বি এর অপশানটা দেখো, y² সমান সমান xz, y² সমান সমান xz। বুঝতে পেরেছো ক্রমিক সমানুপাতি করলে কি হয়? বলেছে 5 মাইনাস 6x² y² প্লাস 6x² সংখ্যামালায় x² সহগ কত? x² সহগ বলেছে। এবার x² সহগ মানে কি, মানে x² সাথে কি কি আছে? x এর সাথে নয় কিন্তু, x² সাথে, দেখো x² সাথে আছে একটা -6 আর y², তাহলে x² সহগ কী হবে? মানে x এর সাথে যাই থাকবে, x² সাথে যাই থাকবে সেটাই হবে তার সহগ। তাহলে x² সাথে কি আছে না -6y, তাহলে -6y হচ্ছে কি না এটার সহগ, ঠিক আছে? তারপরে প্রশ্ন কি বলেছে, পাশের চিত্রে কোন বিএসি আর কোন এবিসি এর মান বার করতে বলেছে। দেখো দুটোর মান দিয়ে দিয়েছে, যে এর কোণের মান দিয়ে দিয়েছে আর সি কোণের মান দিয়ে দিয়েছে। দেখো তোমরা সবসময় মনে রাখবে যে এই যে এবিসি বলবে, যখন এবিসি বলবে তখন বি কোণের মান বলছে, যখন বিএসি বলছে তখন এ কোণের মান বলছে। অর্থাৎ মিডলে মানে যেই কোণের মান, যেই কোণটার মানটা দেওয়া থাকবে সেই কটার বলা আছে। যেমন এখানে এ মাঝখানে মানে 50 ডিগ্রি, এখানে বি, আমাকে বি বার করতে হবে। আমরা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত জানি? 180। দেখো দুটো কোণ দেওয়া রয়েছে আর একটা জানি না, তাহলে আমি একটা কী করব? তাহলে দেখো আমি করেছি কোণ এবিসি, কোণ বিএসি আর কোণ বিএসি আর কোণ বিসিএ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার কোণ এবিসি, আমি এবিসি বার করব, বি কোণের মান বার করব, আর বিসিএ এর মান কত? 60 ডিগ্রি। যে সি কোণের মান হচ্ছে কত? 60 ডিগ্রি। আবার এ কোণের মান কত? 50 ডিগ্রি। তাহলে এই দুটোকে যোগ করবো, যোগ করলে কত হচ্ছে? 110। এবার এটাকে সমান সমানের এপাশে নিয়ে গেলে কত হবে? 180 থেকে 110 বাদ দিলে কত হচ্ছে? 180 থেকে 110 বাদ দিলে শুধু 70 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? 70 ডিগ্রি হবে। তাহলে 70 ডিগ্রি হলে 70 ডিগ্রি হলো, তাহলে এইটা তো কোন পরপর বসে গেল, যে কোন যেহেতু বি কোণের মান বার করছি। তাহলে এবার তারপরে কি আছে না, এবার বলছে কত ডিগ্রি অনুপাত বার করতে বলেছে। এই যে অনুপাত চেয়েছে এখানে, তাহলে এ কোণের মান কত বেরিয়েছে? তাহলে আমাদের এ কোণের মান ছিল 50 ডিগ্রি, আর বি কোণের মান কত বেরিয়েছিল? বি কোণের মান বেরিয়েছিল আমাদের না 70 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে কি কি হচ্ছে? 50:70, তাহলে 0 আর 0 কেটে যাবে, তাহলে 5:7। বুঝতে পেরেছো? তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, যে 2 নম্বরের প্রশ্নগুলো সব। এবার কি বলেছে যে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 কিগ্রা ক্রোমিয়াম লাগে, 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়ামের প্রয়োজন? সোজা ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে দেখো যে 6 কেজি স্টেনলেস স্টিল তৈরি করতে কত? 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। আবার 11 কিগ্রা মানে 11 কেজি তৈরি করতে কত কত কেজি ক্রোমিয়াম লাগবে বা কত গ্রাম লাগবে ক্রোমিয়াম? তাহলে 6 কেজি তৈরি করতে 720 গ্রাম লাগে, 1 কেজি তৈরি করতে নিশ্চয়ই আরও কম লাগবে, এই জন্য 720 সাথে ভাগ হবে, 720 ভাগ 6। আর 11 কেজি তৈরি করতে নিশ্চয়ই আরও বেশি লাগবে, তাহলে তাহলে বেশি মানে হচ্ছে গুণ, তাই উপরে করে দিলাম। এবার তুমি যদি এটাকে কাটাকাটি করো দেখবে কত হচ্ছে, যদি এটাকে দিয়ে কাটি তাহলে কত হয়? 6 দিয়ে যদি আমি এটাকে কাটি দেখবে 6 1 6, তাহলে থাকবে হচ্ছে 12, 6 দুগুণে 12, 120। আমি এটা মুখে মুখে করছি, কিন্তু তোমরা খাতায় ভাগ করবে, না পারলে ভাগ করে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে 120 সাথে 11 গুণ করলে কত হচ্ছে? 1320 গ্রাম। 1320 গ্রামকে এবার আমি যদি কেজিতে নিয়ে যাই কত হবে? 1 কেজি 320 গ্রাম। 1 কেজি 320 গ্রাম স্টেনলেস স্টিল লাগবে, এই ক্রোমিয়াম লাগবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন কি বলেছে, তোমার তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে, তোমার শ্রেণীর মোট ছাত্রীর সংখ্যা 60 জন হলে আজ কতজন উপস্থিত ছিল? সোজা অঙ্ক। তাহলে দেখো যে কি বলেছে, মোট ছাত্রী সংখ্যা কত?
মোট ছাত্রী সংখ্যা বলেছে 60 জন। এবার এটা হচ্ছে ডট ডট দেওয়া আছে, ঠিক আছে, এটা এক এক নয়, এটা ডট ডট দেওয়া, অর্থাৎ পরপর বসে গেছে, এটা আমি আর দিন। এবার মোট এসেছে কত, 60 জনের মোট ছাত্রী সংখ্যার মোট এসেছে 30%, 60 জনের 30%, 60-এর 30%। এবার 30% মানে কি, 30-এর নিচে 100, তাহলে 30 আর এই শূন্য কেটে দিলে কত হচ্ছে, একটা শূন্য কাটছে, এটা শূন্য দিয়ে শূন্য কাটছে, তাহলে 318। তাহলে 60 জনের 30% করলে 18 জন। তাহলে আজ কতজন উপস্থিত ছিল, আজ উপস্থিত ছিল 18 জন। তারপরে প্রশ্নটা দেখো, বলেছে মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল, প্রতি পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর আর প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর পাবে। মিলন যদি 6টি প্রশ্নের উত্তর ঠিক করে বাকি 4টে প্রশ্ন উত্তর ভুল দিয়েছে, তাহলে মিলন কত নম্বর পেয়েছে, সোজা অঙ্ক। তাহলে দেখো সবার প্রথমে তুমি আগে করবে যে ঠিক উত্তরের জন্য কত নম্বর আর ভুল উত্তরের জন্য কত নম্বর। দেখো ঠিক উত্তরের জন্য সে কত 5 নম্বর করে পাবে আর ভুল উত্তরের জন্য কত 2 নম্বর করে পাবে। এবার সে ঠিক করেছে কটা, সে 5 নম্বরের প্রশ্ন দেবে, সে ঠিক করেছে, দেখো এখানে রয়েছে 6টা প্রশ্ন ঠিক করেছে, তাই তো 6টি প্রশ্ন উত্তর দিকে, তাহলে 6-এর সাথে 5 গুণ, তাহলে সে কত পেয়েছে 30 নম্বর পেয়েছে, 5 6 30। এবার আবার দেখো বলেছে আবার ভুল করেছে, 4টে প্রশ্ন ভুল করেছে, -2, 4টে প্রশ্ন ভুল করেছে, তাদের এক একটার জন্য -2 হলে কত হবে, 4 2 8, তাহলে -8। তাহলে যা নাম্বার পাবে তার থেকে তো -8 হয়ে যাবে, কারণ তার তো 4টে প্রশ্ন ভুল হয়েছে, 2 নম্বরের -2 করে কাটে, তাহলে 30-এর থেকে 8 বাদ দিলে কত হচ্ছে, সে টোটাল পাবে হচ্ছে সে কত নম্বর, 22 নম্বর। বুঝতে পেরেছো? এবার তারপরটা কি বলেছে যে নিচের অনুপাতটি মিশ্র অনুপাত নির্ণয় করে দিয়ে মিশ্র অনুপাতটা লঘু না গুরু না সামান্য, এটা সোজা অঙ্ক, এটা সব থেকে সোজা অঙ্ক এখানকার। এখানে দেখো যে অর্থাৎ মিশ্র অনুপাত বার করতে গেলে আমরা সব কটার কী করিব, পূর্বপদ মানে আগের সংখ্যা, এই অনুপাতের আগের সংখ্যাগুলো নেবে 8 3 26, এগুলোকে কী করবে, গুণ করবে। আবার তারপরে ইষ্ট দিয়ে কী করবে, যে উত্তরপদ পূর্বপদ হয়ে গেলে এবার উত্তরপদ মানে তারপরের পদগুলোকে নিয়ে তারপরেরটাতে গুণ করবে, দিয়ে গুণ করে যেটা সংখ্যা বেরোবে সেই দিয়ে সেটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলেই অনুপাতে বেরিয়ে যাবে। এবার আমি এটাকে কী করেছি, আমি আর করিনি, আমি এটাকে একবারে কাটাকাটি করে নিয়েছি। যদি কাটাকাটি করো কত দিয়ে যাবে, দেখো এই যে 8 3 26, 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, আবার যদি 3 দিয়ে কাটি 3 দুগুণে 6, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে ধর আমার মনে হচ্ছে ক্যালকুলেশনটা একটু ভুল করা আছে, এখানে দেখি 8 গুণিত 3 গুণিত 26 বাই হচ্ছে 6 গুণিত 6 গুণিত 13, যদি 13 করি 13 দুগুণে 26, 3 দিয়ে হচ্ছে 3 দুগুণে 6, আর আবার যদি কাটি তাহলে 3 দুগুণে 6, আবার হচ্ছে 4 দুগুণে 8, না ঠিকই আছে, তাহলে হচ্ছে 4:3, ঠিক আছে, উপরে 4 আর নিচে 3, ঠিক আছে। তাহলে সামনে কি আছে, সামনে সব থেকে বড় পদ রয়েছে, তাহলে এটা আমাদের কী হবে, এটা আমাদের লঘু না গুরুপদ হবে, তাহলে পূর্বপদটা বড়, তাহলে আমাদের এটা হবে কি না গুরু অনুপাত। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে, 3টি ক্রমিক সংখ্যার অনুপাত রয়েছে, প্রথম আর তৃতীয়টি বলে দিয়েছে, তাহলে মধ্য সমানুপাতিটি কি, প্রথম আর তৃতীয় বলে দিচ্ছে মধ্য সমানুপাতি বার করার নিয়ম। আমরা ক্রমিক সমানুপাতি হলে কি জানি, পরপর বসলে মিডলের সংখ্যাটা কত ডবল হয়ে যায়, তাহলে প্রথম আর তৃতীয়টা কখন হয়ে যেত, তাহলে মিডলটা কী হবে, তাহলে মিডলটা হবে 8x x 4:5, ঠিক আছে, মধ্য সমানুপাতি আমরা x ধরে নেব। তাহলে মধ্য সমানুপাতি x ধরে নিলে তাহলে এবার 8/x = x/4.5, ঠিক আছে, তাহলে x² = 8 × 4.5 বাই কত হচ্ছে 10, 4.5কে যে দশমিক তুলে দিচ্ছি বলে নিচে 10 আসছে, কিন্তু এমনি 10 চলে আসছে না, 10টা চলে আসছে। তারপরে এবার যদি তুমি এটাকে কাটাকাটি করো, তাহলে এখন আমি যদি কাটি কত হচ্ছে, 4 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কাটলে 5 9 45, তাহলে দেখো 4 9 কত হচ্ছে 36, তাহলে x² = 36। এবার যদি x² এই পাশ থেকে এই পাশে আসে তাহলে হবে √ওভার হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস √36, তাহলে 36কে কী হচ্ছে প্লাস মাইনাস শুধু 6 6 6 36, 36কে √ওভার করলে, ঠিক আছে, তাহলে সমানুপাতি মধ্য সমানুপাতি কত হবে, মধ্য সমানুপাতি হবে শুধু প্লাস মাইনাস 6, ঠিক আছে। এবার বলেছে যে একটি মালায় 45টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে, মালায় আরও 5টি জবা ফুল যোগ করা হলো, আর জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত হবে, কি বলেছে, জবা আর গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কত করতে বলেছে। তাহলে প্রথমে ছিল 45টি জবা ও 60টি গাঁদা ফুল, 45টা জবা ছিল আর 60টা গাঁদা ফুল ছিল, কি করেছে না মালা কি করেছে, মালা কি করে, আবার মালায় আরও কটা যোগ করা হয়েছে না 5টা জবা ফুল করা হয়েছে, এক্সট্রা করে আরও 5টা জবা ফুল যোগ করেছি, তাহলে 5টা জবা ফুল যোগ করলে কত হবে, 45 যোগ 5, তাহলে হচ্ছে 50টা হয়ে গেল জবা ফুল। আর গাঁদা ফুলের সংখ্যা কত ছিল 60খানা, তাহলে গাঁদা আর জবা হচ্ছে 50:60, 50 আর 60 কাটলে হচ্ছে ইষ্ট দিয়ে কাটলে অনুপাত করে লঘিষ্ঠ করলে 5:6, বুঝতে পেরেছ। এবার তারপরে প্রশ্ন,
তারপরে প্রশ্ন কি বলেছে, মান নির্ণয় করতে বলেছে। তোমাদের এখানে মান নির্ণয় করতে বলেছে। দেখো বলেছে যে 10-এর পাওয়ার 3 দিয়েছে, 10-এর পাওয়ার 4 দিয়েছে, আবার 2-এর পাওয়ার 5 দিয়েছে, আবার 5-এর পাওয়ার 4 দিয়েছে। এবার মান নির্ণয় করতে বলেছে। সোজা অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক এগুলো। এখানে দেখো বলেছে যে এখানে কি বলেছে দেখো, যে 10-এর কিউব গুণিত 10-এর পাওয়ার 4 বাই হচ্ছে 2-এর পাওয়ার 5 গুণিত 5-এর পাওয়ার হচ্ছে 4, তাই তো। এবার কি বলেছে দেখো, যে 10 টু দি, এবার হচ্ছে একই একই সংখ্যা রয়েছে। একই একই সংখ্যা থাকলে কি হয়, বেস যদি একই থাকে এই সংখ্যাগুলো কী হবে, যোগ হয়ে যাবে। ওপরের পাওয়ার যে সংখ্যাগুলোতে থাকে, এই যেমন লিখে দিয়েছে এক্স, এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে 10 আর 10 সেম রয়েছে, তাহলে 3 আর 4 কী হবে, যোগ হয়ে যাবে, সেম হয়ে গেল। তাহলে এবার যোগ হয়ে গেল, 10-এর পাওয়ার যখন যোগ হয়ে গেলো, তাহলে 10-এর পাওয়ার কী হলো, 7 হয়ে গেল। এবার আমি এক কাজ করলাম, 10কে কী করলাম, ভেঙে নিয়েছি। 5 দুগুণে 10, এবার 10-এর পাওয়ার তো 7, এবার যখন 7 হবে তখন ভেঙে যাবে, তখন দুটোর মাথায় চলে যাবে পাওয়ার 7 আর পাওয়ার 7। দেখো চলে এলো, তাহলে 5-এর পাওয়ার 7 হয়ে গেল, আবার 2-এর পাওয়ার 7 হয়ে গেল। এবার দেখো যখন 5-এর পাওয়ার 7 হয়ে গেল, 2-এর পাওয়ার 7 হয়ে গেল, তাহলে নিচে কত আছে, 2-এর পাওয়ার 7, 2-এর পাওয়ার 5, আবার 5-এর পাওয়ার কত আছে, 4 আছে। এবার এই 2-এর পাওয়ার 5-এর সাথে 2-এর পাওয়ার 7 কাটলে কত হবে, দেখো এটা 5 আছে, এটা 7 আছে, কত ডিফারেন্স, 5 আর 7-এর মধ্যে 2 ডিফারেন্স, তাহলে এখানে লিখবো 2 স্কোয়ার, 2 স্কোয়ার। আর এখানে 5-এর পাওয়ার 4 আছে আর 5-এর পাওয়ার 7 আছে, তাহলে 4 আর 3-এর 7-এর ডিফারেন্স কত, 3। তাহলে উপরে লিখবো 5-এর পাওয়ার 3, অর্থাৎ আমরা বিয়োগের মতন করে দিচ্ছি, বুঝলা, মানে পাওয়ারগুলোকে বিয়োগ করে দিচ্ছি, বেসটা একই রেখে পাওয়ারটাকে বিয়োগ করে দিচ্ছি, এরমভাবেই কাটে এগুলো। তাহলে 5-এর পাওয়ার হচ্ছে কিউব গুণিত 2-এর পাওয়ার হচ্ছে কত, 2। তাহলে গুণ করলে 5-এর কিউব করলে কত, 3টে 5, 3টে 5কে গুণ করলে 125, আর 2টো 2কে গুণ করলে 4, তাহলে 125-এর গুণ করলে কত হচ্ছে 400, 4 গুণ করলে, ঠিক আছে। এবার তারপরের অঙ্কটাও বলেছে এরমভাবে দেখতে, তো 2-এর কিউব গুণিত 3-এর পাওয়ার 9 বাই 3-এর পাওয়ার 6 গুণিত 6-এর হচ্ছে কিউব। তাহলে দেখো সেই সেম প্রসেসে করবো, এরম প্রথমে করবো, দিয়ে নিচের এই যে 6টা দেখতে পাচ্ছ, 6-এর কিউব, এই 6-এর কিউবটাকে আমি ভেঙে নিয়েছি নিচে, 6-এর কিউবটাকে ভেঙে নিলে কিউব হয়ে যাবে, তাহলে 2-এর কিউব হয়ে যাবে আর 3-এর কিউব হয়ে যাবে। এখন 2-এর কিউব আর 2-এর কিউব কেটে গেল, তুমি চাইলেও এখান থেকে আমি 3-এর কিউব দিয়ে এটাকে কেটে নিতে পারতাম, আমি আর কাটিনি, তার কারণ দেখো 6 আর 3-এ যোগ করলে হয়ে যাবে 9, তাহলে 3-এর পাওয়ার 9 হয়ে গেলে 3-এর পাওয়ার 9 আর 3-এর পাওয়ার 9 একবারে কেটে যাচ্ছে, এই যে 6-এর পাওয়ার 3, এই যে হয়ে গেলে 3, আর এই দুটোকে যোগ করলে, এখানে একটা লাইন লেখা হয়নি, তোমরা বুঝে যাবে, তোমরা আশা করি তুমি বড় তো হয়েছো, এবার তো বুঝে যাবে, 3-এর পাওয়ার 6 যোগ 3, তারপরে হচ্ছে তোমার এই লাইনটা হয়ে গেল, তাহলে যোগ হয়ে গেলে 3-এর পাওয়ার 9 আর 3-এর পাওয়ার 9, তাহলে 3-এর পাওয়ার 9, 3-এর পাওয়ার 9 কেটে গেলে 1 উত্তর। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর অঙ্কটা কী বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 4x + 1, আবার কি বলেছে, যে প্রস্থ বলে দিয়েছে 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 4x + 1, আবার প্রস্থ বলে দিয়েছে 3x মিটার, ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দিলাম, তাহলে 3x-এর সাথে 4x গুণ করলে কত হচ্ছে, 3 4 12, আর x গুণ করলে x স্কোয়ার, 12x স্কোয়ার প্লাস 3-এর সাথে 1 গুণ, 3x-এর সাথে 1 গুণ করলে 3x স্কোয়ার, তাহলে এটা কী হবে, বর্গমিটার, মিটার মিটার বর্গমিটার, এককটা হবে বর্গমিটার, ঠিক আছে। তারপরে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কোয়ার বর্গ একক হলে দৈর্ঘ্য যদি 4x হয়, তাহলে প্রস্থ কত, সোজা অঙ্ক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য জানি, তাহলে প্রস্থ বার করার সূত্র কি, প্রস্থ সমান সমান হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এবার প্রস্থ কি জানি, প্রস্থ হচ্ছে 8x স্কোয়ার বাই 4x, 8x স্কোয়ার বাই 4x, তাই তো। তাহলে x-এর সাথে x স্কোয়ার কাটলে হবে x, আর 4-এর সাথে 8 কাটলে হবে 2, তাহলে 2x, তাহলে 2x পড়ে থাকছে, তাহলে প্রস্থ কত হচ্ছে 2x, ঠিক আছে। তারপর অঙ্কটা কি বলেছে, যে এত এর সঙ্গে কত যোগ করলে এত পাওয়া যাবে, এটা ঘাবড়াবার কিছুই নেই, এক্স স্কোয়ারের অঙ্ক, তোমাদের এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এটা এরকম দেওয়া রয়েছে, ধরো 5-এর সঙ্গে কত যোগ করলে 13 হবে, এটা যদি 5 হয়, 5-এর সঙ্গে কত যোগ করলে 13 হবে, তোমরা এটা মুখে মুখেই করতে পারবে যে 5-এর সাথে 8 যোগ করলে 13 হয়ে যাবে, কিন্তু এখানে তোমাকে এইটাকে সলভ করতে হবে। তাহলে 5-এর সাথে 8 যোগ করলে 13 হবে, সেটা বার করছি কী করে, নিশ্চয়ই 13 থেকে আমি 5 বাদ দিচ্ছি, এটার থেকে এটা বাদ দিলেই তো হবে, 13 থেকে 5 বাদ দিলেই তো 8 হবে, ঠিক তেমনই, তাহলে নিশ্চয়ই এই বড় সংখ্যাটার থেকে ছোটো সংখ্যাটা বাদ দিয়ে দেবো। তোমরা ভাবো এটা 13 আর এটা ভাবো 5, বাদ দিলেই তো 8 বেরোবে, তবেই না সেটা যোগ করে হবে, সেটাই করলাম আমি এখানে, যে বড়টার থেকে এই ছোটোটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দিলে দেখো কত হচ্ছে, 14x স্কোয়ার বসে যাচ্ছে, 11x বসে যাবে, 3 বসে যাবে, এই মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 8x স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে -8x, আবার প্লাসে মাইনাসে -1 হলো, তাহলে 6x স্কোয়ার প্লাস 3x -4,
তাহলে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, 8 থেকে 14 থেকে 8 দিলে হচ্ছে -6, যেহেতু চিহ্নটা বড় রয়েছে মাইনাসে মাইনাস বসে যাবে। আবার 11x থেকে 8x বাদ দিলে 3x, প্লাসের চিহ্নটা বড় রয়েছে তাই প্লাস বসে গেল। আর -3 আর -1 কী হবে না -4, 3 আর 1 4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হলো কিন্তু চিহ্নটা তো বড় মাইনাসে রয়েছে তাই মাইনাস বসে গেল। তাহলে এটা হবে উত্তর। তারপর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে সরল করতে বলেছে 2x - 6x ইন্টু দিয়ে কি বলেছে 5 - 8x - 3y, এটাকে ক্যালকুলেশন করতে বলেছে। সোজা অঙ্ক, তাই ক্যালকুলেশন করলে কত হবে, 2x 5 6 30x মাইনাসে মাইনাসে প্লাস 6 8 48x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3 6 18 xy করলাম। এবার যা যোগ বিয়োগ করে দেবো, তাহলে 30 থেকে 2x গেলে কত হয় -28x, কারণ মাইনাসের চিহ্নটা বড়, মাইনাস বড়, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হলো চিহ্নটাও বড় হয়ে গেল, মাইনাস বসে গেল। এবার 48x স্কোয়ার প্লাস 18xy, এবার এটাকে একটুখানি সাজিয়ে লিখেছি, প্রথমে x স্কোয়ার লিখলাম, তারপর xy লিখলাম, তারপর -28x লিখলাম। বুঝতে পেরেছো? আর কিছুই না, তুমি যদি এটাও রেখে দাও কোনো সমস্যা নেই। আচ্ছা, হয়ে গেল। এবার আমাদের কি বলেছে দেখো, এবার আমাদের বলেছে যে চাঁদার সাহায্য ছাড়াই কি করে পেন্সিল কম্পাসের সাহায্যে, স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদেরকে কি বলেছে না 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আশা করি বুঝতে পারছো। আসলে পেন্সিল তো এগুলো তোমাদেরকে পেন দিয়ে এঁকে দেখ, কিন্তু তাই বলে তোমরা পরীক্ষা পেন দিয়ে করো না, পরের দিন থেকে তোমাদেরকে ছবিগুলো পেন দিয়েই দেখাবো, নাহলে আলোতে ভালো বোঝা যাবে না পেন্সিল দিয়ে আঁকলে। আচ্ছা, সবার প্রথমে কী করবে, 90 ডিগ্রি তো আঁকতে পারো। 90 ডিগ্রি কী করে আঁকে, সবার প্রথমে 75 ডিগ্রি বলেছে তো, তাহলে সবার প্রথমে কী করবে, সবার প্রথমে 90 ডিগ্রি আগে প্রথমে একটা নর্মাল একটা দাগ টেনে একটা বৃত্তচাপ নিয়ে নেবে, এরকম একটা বৃত্তচাপ নিয়ে নেবে। যেমন একটা বৃত্তচাপ নিয়ে নিলে, বৃত্তচাপ নেওয়ার পরে কী করবে না সবার প্রথমে 90 ডিগ্রি আঁকবে। প্রথমে এইটা করবে 60 ডিগ্রি, এটা হয়ে গেলো 60 ডিগ্রি, কিন্তু এখান থেকে নিয়ে কেটে দিলেই 60 ডিগ্রি। তারপর এখানে বসিয়ে এই 60 ডিগ্রির এখান থেকে বসিয়ে এই জায়গাটায় কাটবে, তাহলে হয়ে গেলো 120 ডিগ্রি। তাহলে 60 হয়ে গেলো, এটা হয়ে গেলো 120 ডিগ্রি। এইবার এই 60-এর এখানে বসিয়ে এখানে একবার কাটবে, আবার এই জায়গাটায় বসিয়ে 120 এই জায়গাটায় বসিয়ে এই জায়গাটা কাটবে। তাহলে 60 আর 120-র মাঝখানে যেটা হবে সেটা হবে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়ে গেল। এবার কি করবে, এইবার এই 60-এর এইখান থেকে এইখানটার মাপ নেবে। ঠিক আছে, এই 90-এর এইখানে পয়েন্টে মাপ নেবে, মাপ নিয়ে কি করবে। আচ্ছা, তারপর আমরা কি বলেছে যে চাঁদার সাহায্য ছাড়াই স্কেল ও পেন্সিলের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকি। সোজা প্রশ্ন। তাহলে দেখো, সবার প্রথমে কী করবে, সবার প্রথমে একটা দাগ টানবে, সবার প্রথমে একটা দাগ টানবে, দাগ টানার পর কী করবে না একটা 60 ডিগ্রি আঁকবে, একটা নর্মাল মাপ নেবে, এরকম মাপ নিয়ে এই সরলরেখার উপর বসিয়ে এরকম কেটে নেবে। কাটার পরে কী করবে, এখানে বসিয়ে 75 ডিগ্রি আঁকতে বলেছে তোমাকে, তুমি তো আর সঙ্গে সঙ্গে আঁকতে পারবে না 75 ডিগ্রি, পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তাহলে প্রথমে 60 কাটবে, এরকমভাবে 60 কাটবে, তারপর আবার এখানে বসিয়ে এইখানে কাটবে, 120 হয়ে গেলো, 60 আর 120 হয়ে গেল। তারপরে 60-এর এখানে বসিয়ে এখানে একবার কাটবে, আবার 120 এখানে বসিয়ে এই যেটা কেটেছিলে সেটাকে কাটবে, ওই সরলরেখাটাকে কাটবে। তাহলে কী হলো, 60 আর মাঝে এই যেটা হবে এটা হচ্ছে 90 ডিগ্রি, সোজা দাগ টেনে দেবে, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। এবার তোমাকে 75 ডিগ্রি আঁকতে হবে, তাই তো? তাহলে 75 ডিগ্রি আঁকতে গেলে কী করতে হবে, তাহলে তোমাকে 75 ডিগ্রি আঁকতে গেলে তাহলে তুমি কী করবে, এখান থেকে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে নেবে, এর থেকে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে নেবে, মাপ নিয়ে যে কোনো একটা মাপ নেবে এরকম বৃত্তচাপের, এরকম কম্পাসের দিয়ে 60টাকে আমরা 60 আর 120-কে ভেঙে সমদ্বিখণ্ডিত করে কী করেছি 90 করেছি। এবার 60 আর 90-কে ভাঙলে কী হবে 75 আর 90, তাহলে এটাকে ভাঙলেই তো 15 আর 15 হবে, তবেই না এখান থেকে এত দূরের ডিস্টেন্স হবে 75। তাহলে এখান থেকে আমি ভেঙে নিই 60 আর 15, 90-এর মাঝখানে ভেঙে নিই, 60 আর 90-এর মাঝখানে ভেঙে নিলে 30-এ ভাঙবে, তাহলে 15 করে হবে। তাহলে এখান থেকে একটা মাপ নিয়ে প্রথমে এখানে বসিয়ে কাটবে একবার, আবার এখান থেকে মাপ নিয়ে এইখানেই বসাবে, কিন্তু 60-এর এখানে বসিয়ে এখানে একবার কাটবে, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটবে, দেখবে এই দুটো মিলে যাবে, দিয়ে এটা যোগ করে দেবে, যোগ করে দিলে তাহলে দেখতে হবে তাহলে কি হচ্ছে, তাহলে এখান থেকে এইটার পুরোটা ডিস্টেন্স হবে 75। আর আমি এইটা কেন বলেছি, কারণ দেখো যদি তুমি এটা আমি পেনে করছি, যদি তুমি এই সরল রেখাটা নাও তাহলে এটা কী ছিল সবার প্রথমে, শুধু এইটুকুনির মানটা কী ছিল, এইটুকুনির মানটা ছিল 75 ডিগ্রি, কিন্তু এইখান থেকে এত দূর অবধি। কিন্তু তুমি যদি এইটুখান থেকে এইটুকুনির মাপ নাও, এটা কত, এখান থেকে এইটুকুনির মাপ হচ্ছে 60 ডিগ্রি, আবার এখান থেকে এত দূরের মাপ কত, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এই 60-এর এখান থেকে আর এখান থেকে এইটুকুনির মান কত 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রিকে হাফ করলে কত হচ্ছে 15 ডিগ্রি। দেখো 60 আর 15 যোগ করলে কত হচ্ছে 75 ডিগ্রি।
সেটাই করলাম, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? তাহলে লিখে দেবো কোণ এ বি সি হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তারপরটা কী বলেছে? 90 ডিগ্রি অঙ্কন করে। 90 ডিগ্রি তো এটার মধ্যেই দেখিয়ে দিলাম যে কী করে 90 ডিগ্রি আঁকতে হয়। বুঝতে পেরেছো? কিচ্ছু না, এখানে বসাবে একটা সরলরেখার ওপরে, সবার প্রথমে নিয়ে কাটবে, কাটার পরে এখানে বসিয়ে 60 একটা কাটবে, আবার 120-তে একটা কাটবে, তারপর এখানে একটা কাটবে, আবার এখানে একটা কাটবে, হয়ে গেল। এবার লম্ব হয়ে গেল, এটা লম্বা টেনে নিলে তাহলে হয়ে গেল 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রিকে কী বলেছে? সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তাহলে 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করতে গেলে কী করতে হবে? মাপটা নেওয়াই থাকলো, দিয়ে কী করবে? এইখানে বসি 90 ডিগ্রিকে বলেছে কিন্তু, তাহলে 0 ডিগ্রিতে একবার এখানে বসাবো, একবার তাহলে এখানে একবার বসাবো, আবার 90 ডিগ্রি যেই টেনেছিলাম এইখানটা করে এই জায়গাটায় বসাবো, দিয়ে টানবো। তাহলে এই দুটোকে কী করবো? ছেদ করবো। কোথায় কোথায় বসাবো? এইখানে বসাবো একবার, আর এইখানে একবার বসাবো। এটা 90 ডিগ্রির, এটা 100 সরলরেখার 180 ডিগ্রি শূন্যের উপরে। ঠিক আছে, এখানে বসাবো আর এখানে বসাবো, দিয়ে যোগ করে দেবো, হয়ে গেল 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করা। লিখে দেবো যে কোণ এ সি বি আর কোণ বি সি ডি। তাহলে 90 ডিগ্রি কত হচ্ছে? কোণ এ সি ডি হচ্ছে 90 ডিগ্রি পুরোটা, আর কোণ বি সি ডি হচ্ছে 45, কোণ এ সি বি হচ্ছে 45। ঠিক আছে, এই লিখে দিয়েছি। দেখো কোণ বি সি ডি হলো এ সি ডি এর সমদ্বিখণ্ডিত, এই এ সি ডি এর সমদ্বিখণ্ডিত হচ্ছে কি? বি সি ডি। ঠিক আছে, আচ্ছা, তারপরটা কি বলেছে? যে সরলরেখার সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকে। সোজা, এটা তো সব থেকে সোজা। সবার প্রথমে কী করবে? সবার প্রথমে এখানে যাবে, এখানে গিয়ে সবার প্রথমে 15 ডিগ্রি করবে। ঠিক আছে, 15 ডিগ্রি নয়, সবার প্রথমে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কাটবে। এখান থেকে এখানে 60 ডিগ্রি কেটে নিলাম, 60 ডিগ্রি কাটা হয়ে গেল। 60 ডিগ্রিকে এবার হাফ করবে, 60 ডিগ্রিকে হাফ করবে। কী করবে? 60 ডিগ্রিকে হাফ করবে। তাহলে 60 ডিগ্রিকে হাফ করলে কত হবে? এখানে বসিয়ে এখানে একবার কাটবে, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটবে, হয়ে গেল। দিয়ে কি করবে? দিয়ে এই আর এই 60 ডিগ্রিকে হাফ করলে কত হচ্ছে? 60 ডিগ্রিকে হাফ করলে হবে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলো। এইবার এই 30 ডিগ্রিকে কী করবে? 30 ডিগ্রিকে হাফ করবে, 15 ডিগ্রি বার করতে বলেছে তো, তাহলে 30 ডিগ্রিকে হাফ করতে হবে। তার জন্য কী করবে? কম্পাসে একটা যে কোনো মাপ নেবে, মাপ নিয়ে কী করবে? এখানে বসিয়ে এখানে একবার কাটবে, আবার এইখানে বসিয়ে এই যে সরলরেখায় ছেদ করবে সেই সরলরেখায় বসিয়ে এখানে একবার কাটবে, কেটে যাবে, দিয়ে সরলরেখাটা টেনে দেবে, যুক্ত করে দেবে, তাহলে হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে এটা 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 হয়ে গেল। তাহলে এখান থেকে একটু 30, তাহলে 30 আর 30 কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে টোটাল কত হচ্ছে? না 60 ডিগ্রি। আমাদের করতে বলেছে কি তো 15 ডিগ্রি, তাহলে শুধু তোমাদের 15 ডিগ্রি দেখালেই চলবে। আমি তো এখানে 60 ডিগ্রিটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাই, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে।